সালমান আর মুনিয়া দুজনেই দুজনকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসাটা ছিল অদ্ভুত। তারা দুজনেই বড়লোক বাবার সন্তান। ক্লাব, পার্টি, হই হুল্লোড়, মজ মস্তি এগুলোই ছিল তাদের স্বভাবের বড় একটা অংশ। আর বন্ধু বান্ধব নিয়ে কাটাতো তাদের দিন। আসল ভালোবাসাটা কি সেটা মনে হয় তারা দুজনের কেউই জানতো না। সালমান, এভাবে আর কতদিন চলবে? কেন বেবি, সমস্যা কি? এইভাবে খারাপ কি? বেবি, আমি তোমাকে কত ভালোবাসি। তোমার সব কথা আমি শুনি, কিন্তু তুমি কেন আমার কথা শুনতেই চাও না? তোমার কথা শুনতে চাই না মানে? আমিও তো তোমার সব কথাই শুনি। কই শুনলা? সে কবে থেকে তোমাকে বলছি আমাকে বিয়ে করো বিয়ে করো। তোমার তো কোনো মাথা ব্যথাই নেই। কেন বেবি, হঠাৎ তোমার এই বিয়ে নিয়ে এত মাথা ব্যথা কেন শুরু হলো? বেশ কতদিন যাবৎ আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে। কেমন যেন বমি বমি পায়, নিজেকে কেমন যেন একটু অন্যরকম মনে হয়। সালমান সোজা হয়ে দাঁড়িয়ে মুনিয়ার কাছে এসে দুই বাহুতে হাত দিয়ে বলে, এই বেবি, কি বলছো তুমি এগুলো? তুমি আবার প্রেগনেন্ট হয়ে গেলে না তো? ঠিক বুঝতে পারছি না। সেরকম কিছু হলে তো মহা সমস্যা। বাড়ি থেকে তো আমাকে বের করে দিবে। বাবা আমাকে মেরেই ফেলবে। বেবি, চলো ডাক্তারের কাছে। যদি সেরকম কিছু হয়ে যায় তবে অ্যাবর্শন করিয়ে নেব। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তার আগেই তুমি বলো তো, তুমি কি চাইছো? তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করতে চাও না? যদিও প্রেগনেন্ট হয়েই থাকি, তবে বাচ্চাটা তো তোমার, অন্য কারণ না। আরে বেবি, ভুল কেন? ওই কথা বলেছি কারণ আমাদের এখনো বিয়ে করা হয়নি। এই মুহূর্তে যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে সমাজের মানুষ তোমাকে নানা বাজে কথা বলবে। বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই তোমাকে নিয়ে কানাঘুষি শুরু করবে। তাই আর কি বলছিলাম অ্যাবর্শনের কথা। আর তখনই মুনিয়ার শরীর আরও বেশি খারাপ লাগতে শুরু করে। সে ধীরে ধীরে সালমানকে ধরে দাঁড়ায়। সালমান এই রকম অবস্থা দেখে মুনিয়াকে নিয়ে গাড়ির কাছে চলে আসে এবং গাড়ি স্টার্ট দিয়ে ওরা একটা ক্লিনিকে আসে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মুনিয়া সত্যি সত্যি প্রেগনেন্ট। এতে করে যেন মুনিয়া সালমান দুজনের মাথায় বাজ পড়ে। মুনিয়া তো কী করবে বুঝতে না পেরে সালমানের কলার ধরে বলে, এখন কি হবে বলো? কি করব এখন? বেবি, তুমি উত্তেজিত হইও না। চলো আমরা একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের সাথে আলোচনা করি। আমরা তাকে এমন করে বলবো যেন আমরা দুজন স্বামী স্ত্রী। বাট এই মুহূর্তে বেবিটা রাখা আমাদের জন্য পসিবল না। কোনো না কোনো একটা সমস্যার কারণে আমরা আপাতত বেবিটা নিতে চাচ্ছি না। বলেই দুজনে ক্লিনিকের এক গাইনি ডাক্তারের কাছে যায়। ওই ক্লিনিকে তখন গাইনি বিভাগে কর্মরত ছিলেন ডক্টর জিনিয়া। মুনিয়া এবং সালমান দুজনেই ভেতরে প্রবেশ করলে জিনিয়া ওদের দুজনকেই বসতে বলে। তখনই সালমান জিনিয়ার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, একটু কথা ছিল। আপনাদের কি খুব নার্ভাস মনে হচ্ছে? বেবির কোনো প্রবলেম হয়েছে কি? আসলে ম্যাডাম, ঠিক সেটা না। আমরা দুজন বাসা থেকে পালিয়ে বিয়ে করেছি। এখন পর্যন্ত কেউ এটা জানে না। তাছাড়া আমাদের ফ্যামিলিগত প্রবলেমও অনেক। এই মুহূর্তে বেবিটা রাখা আমাদের জন্য খুব একটা বাজে সিচুয়েশন তৈরি করবে। তাই আমরা চাচ্ছিলাম আপাতত বেবিটাকে। বুঝতে পেরেছি, আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা তোমরা, কিন্তু একটা নিষ্পাপ বাচ্চাকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলাটা কতটা গুনাহের কাজ সেটা হয়তো তোমরা কল্পনা করতে পারবে না। তারপরে অনেক সময় পরিবেশের চাপে আমাদেরকে অনেক কিছু করতে হয়। তার আগে আমাকে ওর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপর অবস্থা বুঝে ভেবে দেখা যাবে। ঠিক আছে ম্যাডাম, কি কি পরীক্ষা করতে হবে আপনি লিখে দিন। মুনিয়া চুপচাপ ছিল বিধায় ডাক্তার জিনিয়া মুনিয়াকে জিজ্ঞেস করে, আপনি কি বেবিটা রাখতে চাচ্ছেন না? মানে আপনার হাজব্যান্ড সব বলে যাচ্ছে, সেই তখন থেকে আপনি খুব চুপচাপ আছেন। জি না ম্যাডাম, আপাতত অনেক বড় প্রবলেম হয়ে যাবে, তাই আর কি। বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি কিছু পরীক্ষা লিখে দিচ্ছি, যদি এগুলো ওকে হয়ে যায় তবেই আপনি অ্যাবর্শনের জন্য তৈরি হতে পারবেন। আজকে পরীক্ষাগুলো করিয়ে যাবেন, কালকে রিপোর্ট দেখে আমি সব প্রস্তুতি নিব। সালমান আর মুনিয়া চোখাচোখি করে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। তারপর তারা সেদিনের মতো চলে যায়। এদিকে মুনিয়া বাড়িতে আসার পর তার বাবা আজমল সাহেব মুনিয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, সারাক্ষণ পার্টি ক্লাব ঘোরাঘুরি এসব করে বেরিয়ে স্বাদ মেটে না। তোমার নিজেকে সমাজে একজন ভালো নারী হিসেবে প্রতিষ্ঠিত না করে বন্ধু বান্ধবদের মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছ। এটা কি কোনো ভালো ঘরের মেয়ের কাজ? মুনিয়া তার বাবার দিকে তাকিয়ে ঘরে চলে যায়। মুনিয়ার মা মিসেস এনা সোফার মধ্যে বসে আজমল সাহেবের কথাগুলো শুনছিলেন।
মুনিয়া চলে যাবার পর এনা বলে ওঠেন, বর্তমান সমাজে হাই সোসাইটি চলতে গেলে সমাজের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয়। ক্লাব, পার্টি, বন্ধু বান্ধব এইসব না হলে সবাই ভাবে আনকালচার। তোমার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকার পরেও তুমি সেই গেও ভূত হয়ে রয়ে গেছো। তোমরা দুই মা মেয়ে যে কালচার কালচার করে ঘুরে বেড়াও, এই কালচারই একদিন তোমাদের জীবনের কাল হবে। বলেই আজমল সাহেব সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন আবারও সালমান আর মুনিয়া ওই ক্লিনিকে আসে এবং তাদের রিপোর্টগুলো নিয়ে ডক্টর জিনিয়াকে দেখায়। ডক্টর জিনিয়া রিপোর্টের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে মুনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। জিনিয়াকে এইভাবে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সালমান জিজ্ঞেস করে, ম্যাডাম এনি প্রবলেম? তখন জিনিয়া বলে ওঠেন, শুধু প্রবলেম না, মহা প্রবলেম। মুনিয়া জিনিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, মানে কি ম্যাডাম? তখন জিনিয়া সালমানকে বলে, আপনার ওয়াইফ মানে উনি যদি এই বাচ্চা এই মুহূর্তে অ্যাবর্শন করাতে যায়, তাতে করে ওনার লাইফ রিস্ক তো আছেই, তার মধ্যে আরও অনেক সমস্যা হবে। তাই ওনার শরীরের কথা চিন্তা করে এবং ওনার লাইফের কথা চিন্তা করে কোনো মতেই এটা অ্যাবর্শন করানো যাবে না। তখনই সালমান একটু উত্তেজিত হয়ে বলে ওঠে, কেন ম্যাডাম, এটা কি পৃথিবীর কোথাও করানো সম্ভব না? সমস্যা তো সমস্যাই, সেটা আপনার এখানে হোক বা পৃথিবীর যে কোনো হসপিটালে হোক। চাইলে আপনি অন্য কোথাও হসপিটালে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু কোথাও এটা অ্যালাউ করবে বলে আমার মনে হয় না। তাহলে এখন উপায়? সঙ্গে সঙ্গে সালমান তাতে সায় দিয়ে বলে, জি ম্যাডাম, তাহলে এখন উপায়? তাহলে এখন একমাত্র উপায় হচ্ছে আপনাদের গার্ডিয়ানকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে বেবিটাকে জন্ম দেওয়া। তখনই সালমান দাঁড়িয়ে যেয়ে মুনিয়াকে হাত ধরে টানতে টানতে ক্লিনিক থেকে বের হয়ে আসে। বাহিরে এসেছে বলতে থাকে, কি সমস্যা বাঁধালে রে, এখন উপায় কি? মুনিয়া সালমানের মুখের দিকে তাকিয়ে বলে, সমস্যাটা কি শুধু আমার একার জন্য হয়েছে? তোমার জন্য হয়নি? এখন এটা সমাধান কি হবে সেটা বলো। আমি আমার বাড়িতে এই কথা বললেই আমাকে নির্ঘাত মেরে ফেলবে। আমি এই মুহূর্তে বিয়ের কথা বাড়িতে বলতেই পারবো না, তাহলে কি হবে? মুনিয়া সালমানকে বলে, আমরা এক কাজ করি, আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে রাখি। পরে না হয় আমরা আমাদের ফ্যামিলিকে বুঝিয়ে বলবো, যেহেতু বাচ্চাটা আপাতত কিছু করা যাচ্ছে না। হঠাৎ এই কথা শুনে সালমানের মনের মধ্যে মনে হয় কিছু একটা হয়। সে রাজি হয়ে যায়। তারপর তারা দুজনেই কাজী অফিসে যেয়ে বিয়ে করে, কিন্তু বিয়েটা গোপন থাকে। 9 মাস পরের কাহিনী। মুনিয়ার লেবার পেইন ওঠে। সে কী করবে বুঝে উঠতে পারে না। হঠাৎই তার পাশের রুম থেকে একজন মহিলা এটা খেয়াল করে। সে দৌড়ে এসে তাকে ধরে বলতে থাকে, মাইয়া, তোমার তো দেখতেছি সময় হইয়া গেছে। একা একা ঘরের মধ্যে থাকতাছো কেমনে? কি করবা? তোমার জামাই কই? হ্যাঁ তো দেখতাছি না। এই সময় হ্যাঁ তোমার কাছে থাকা দরকার ছিল। মুনিয়া ব্যথায় কাতর হয়ে কোনো কথা বলতে পারছিল না। মহিলাটা এইরকম অবস্থা দেখে পাশের বসার একজনের সাহায্যে মুনিয়াকে একটা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে সে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। এরই মধ্যে সালমান খোঁজ নিয়ে সেখানে চলে আসে, কিন্তু এখানেই ঘটে এক বিপত্তি। সালমান কেবিনের দিকে তাকিয়ে দেখে কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। তখনই সে কী করে বাচ্চাটাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হয়ে যায়। যেই মহিলাটি মুনিয়াকে এখানে নিয়ে এসেছিল সেই ঘটনাটি দেখে ফেলে, আর সে সালমানের পিছু নেয়। সালমান বাচ্চাটিকে নিয়ে দ্রুত এসেই হসপিটালের পেছনে একটা গাছের আড়ালে এসে বাচ্চাটিকে সাইডে রেখে একটা গর্ত খুঁড়তে থাকে। মহিলাটি অনেকটা কাছে এসে একটা গাছের আড়াল হয়ে যায়। সে সালমানের সমস্ত ঘটনা দেখতে থাকে। মাটি খোঁড়া শেষ হয়ে গেলে সালমান যখন বাচ্চাটিকে মাটির নিচে পুঁতে রাখতে যায়, তখনই মহিলাটি অবাক হয়ে যায়, আর সে কী করবে বুঝতে না পেরে তখনই সে একটা ইট নিয়ে এমনভাবে মারে সেটা এসে সালমানের হাতে লাগে। মহিলাটি গাছের আড়াল হয়ে যায়। সালমান এদিক সেদিক খুঁজতে থাকে কোথা থেকে এটা আসলো, কিন্তু কোথাও কাকে না দেখতে পেয়ে সেই বাচ্চাটিকে সেই গর্তের মধ্যে ফেলে পুরোপুরি চাপা না দিয়েই চলে যায়। মহিলাটি দৌড়ে এসে সেই বাচ্চাটিকে উদ্ধার করে এবং তার কোলে জড়িয়ে নেয় আর বলতে থাকে, পৃথিবীতে মানুষ কতটা জঘন্য হয়, এত খারাপ হয় বড়লোক মানুষেরা। এমন ছোট ফুটফুটে একটা বাচ্চা যার চেহারার দিকে চাইলেই তো মনটা ভালো হইয়া যায়।
আর এই বেডা কিনা এই সুন্দর বাচ্চাটারে আইনা মাটিতে পুঁতা দিল। আল্লাহ গো, তুমি কই আছো? যেই মহিলাটির কথা বলছি উনি হচ্ছেন খুব সাধারণ একজন সামান্য গার্মেন্টস কর্মী। তার কোনো বাচ্চা কাচ্চা নেই, স্বামী মারা গেছে, সে একাই থাকে। তার নাম হচ্ছে রাহেলা বেগম। রাহেলা বাচ্চাটিকে কোলে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। এদিকে সালমান মুনিয়ার কাছে এসে দেখে মুনিয়ার জ্ঞান ফিরেছে। মুনিয়া যখন বাচ্চার কথা জিজ্ঞেস করে তখনই সালমান বলে যে মুনিয়া একটা মৃত বাচ্চা প্রসব করেছে। কথাটা শোনা মাত্রই মুনিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। যেভাবেই হোক, যেমনই হোক, 9টা মাস সে বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছে। তার ভেতরে মাতৃত্ববোধ জেগে ওঠে, চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এই 9 মাস মুনিয়া কোথায় ছিল, কিভাবে ছিল, সেটা আমরা পরে গল্পে জানতে পারবো। রাহেলা বাচ্চাটিকে নিয়ে সে সেখান থেকে চলে আসে। রাহেলা চিন্তা করতে থাকে, বাচ্চাটারে তো নিয়ে আইলাম, কিন্তু এইখানকার মানুষ যেই খারাপ। আমি একলা থাকি, আমার যদি কয় আমি বাচ্চা কই পাইলাম, আমার উপরে যদি আঙ্গুল উঠায়, খারাপ বাজে কথা কয়, আমি তাহলে এখন কি করব? আর এইখানে থাকলে এই বাচ্চাটারে বাঁচানো যাইব না। যদি কোনো মতে ওর বাবার চোখে পইরা যায়, যেই খারাপ ডাকাইত লোক বাচ্চাটারে নিয়ে আবার মাইরা ফেলাইব। তার চেয়ে আমি এক কাজ করি, আমি এই এলাকা ছাইরা চইলা যাই। বলেই রাহেলা তার সব কিছু নিয়ে ওখান থেকে চলে আসে গাজীপুরের একটা বস্তিতে। রাহেলা চিন্তা করতে থাকে, এত ছোট বাচ্চা রেখে যদি সে কাজে যায় তাহলে এই বাচ্চাটা তো দেখাশোনা করতে পারবে না, আর এই বাচ্চা নিয়ে সে কাজেও যেতে পারবে না। রাহেলার এত সব ভাবনার মাঝে সে কী করবে বুঝে উঠতে পারে না। এইভাবেই পার হয়ে যায় 4টা মাস। রাহেলা তখন অনেক অভাব দেখা দেয়। কাজে না গেলে সে খাবে কি, বাচ্চাকে খাওয়াবে কি? তাই অনেক ভাবনার পর সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটাকে একটা এতিমখানায় দিয়ে দেবে। প্রয়োজনে সে মাসে মাসে যে দেখে আসবে, এতে করে বাচ্চাটাও ভালো থাকবে, সে নিজেও বাঁচতে পারবে। তা না হলে দুজনকেই না খেয়ে মরতে হবে। রাহেলা তখন গাজীপুর এক এতিমখানায় বাচ্চাটিকে নিয়ে যায়। এতিমখানার ম্যাডাম যখন জিজ্ঞেস করে এত ছোট বাচ্চা কে কেন সে দিতে আসে, তখন সে বলে, ম্যাডাম, আমি একলা মানুষ, এই বাচ্চা লইয়া আমি কোনো কাজ করতে পারি না। বাচ্চারে খাওয়ামু কি, নিজে খামু কি, হেল্লাই গাই বাচ্চাটারে এতিমখানায় দিতে আইছি। সাত কইরা কি কেউ কারো কোলের সন্তান এতিমখানায় দিয়ে যায়? রাহেলার কথা শুনে এতিমখানার ম্যাডামের খুব মায়া হয়। সে বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে নেয়। তারপর থেকে শুরু হয় তার এতিমখানার জীবন। ম্যাডাম বাচ্চাটির নাম দেয় শাহিন। এভাবে দিন গড়িয়ে যায়, মাস গড়িয়ে বছর কেটে যায়, 5টা বছর। ম্যাডাম বাচ্চাটিকে খুব আদর করে। এতিমখানার অন্যরা মোটামুটি দেখাশোনা করে, কিন্তু বাচ্চাটির কপালে বিপদ নেমে আসে তখনই যখন সবাই বুঝতে পারে বাচ্চাটা চোখে কম দেখে। অনেক সময় খেয়াল করে সেই একটা রেখে অন্যদিকে চলে যায়, বা তাকে একটা কিছু দিতে বললে সে অন্যটা নিয়ে যায়। এই থেকে বুঝতে পারে যে বাচ্চাটা হয়তোবা দৃষ্টি প্রতিবন্ধী। তখন শুরু হয় এতিমখানায় সবার অবহেলা। বাচ্চাটাকে যে যেভাবে পারত সে সেইভাবেই অত্যাচার করত। এতিমখানার ম্যাডাম যখন দেখলো এই অবস্থা, তখন সে সিদ্ধান্ত নিল বাচ্চাটাকে একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাবে। যেই বলা সেই কাজ, সে শাহিনকে নিয়ে গিয়ে একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দিল। আর সেখানেই চলতে লাগলো শাহিনের লেখাপড়া, থাকা, খাওয়া সব। এর মধ্যে মাঝে মাঝে রাহেলা এসে দেখে যেত, কিন্তু যখন তাকে প্রতিবন্ধী স্কুলে দেওয়া হয় তখন আর তার যাওয়া হয় না। কিন্তু সে ম্যাডামের কাছে এসে খোঁজ নিত সবসময়। এতিমখানার ম্যাডাম নীলিমা চৌধুরী রাহেলাকে বলে, এখানে তোমার বাচ্চার সমস্যা হচ্ছিল, তাই আমি ওর ভালোর জন্য ওকে একটা প্রতিবন্ধী স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওখানে ওর ভালো মতন পড়াশোনা হবে। আমার মনে হয় ওর চোখে বেশ ভালো প্রবলেম আছে, ওইখানে ওর চিকিৎসা হবে। রাহেলা নীলিমার উদ্দেশ্যে বলে ওঠে, আফামনি, আপনি যেটা ভালো মনে করেন। আমি চাই আমার বাচ্চাটা মানুষের মতো মানুষ হোক। আল্লাহ আপনারে এই দুনিয়াতে ফেরেস্তার মতো পাঠাইছে, আপনি একজন ফেরেস্তার মতো মানুষ। আপনি না থাকলে হয়তো আমার এই বাচ্চাটা আর বাচ্চা থাকতো না। নীলিমা রাহেলার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ডাকো, দেখবে তোমার এই ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। তোমার সকল দুঃখ খুঁজে পাবে তুমি, শুধু আল্লাহকে ডাকো। তাই যেন হয় আপামনি, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি। এদিকে শাহিন সেই প্রতিবন্ধী স্কুলেই বড় হতে থাকে। সবার কাছে সে একজন অবহেলার পাত্র। সে ভালো মতো সব কিছু তেমন একটা দেখতে পায় না, তাই অনেকেই তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, প্রয়োজনের চেয়ে বেশি মজা করে।
কিন্তু এত কিছুর মাঝেও তার মেধা ছিল প্রখর। একবার একটা কিছু দেখার সাথে সাথে চট করে বুঝে ফেলত, এবং কোনো কাজ তাকে একবারের বেশি দ্বিতীয়বার দেখানো লাগতো না। এমনকি এরই মধ্যে সে পড়াশোনাটাকেও খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছিল। তার মেধা ছিল তুখর, কিন্তু সে ধীরে ধীরে যতই বড় হতে থাকে, হয়তো আল্লাহর কোনো অশেষ রহমত তার উপরে ছিল, হতে থাকে ছোটবেলা যে ছেলেটা খুব ভালো মতো সব কিছু দেখতে পারতো না, সে ধীরে ধীরে মোটামুটি ভালোই দেখতে পায়। প্রতিবন্ধী স্কুলের এক শিক্ষিকা, যার দ্বারা ওই স্কুলটি পরিচালিত হয়, হঠাৎ একদিন শাহিন তার নজরে আসে। সে শাহিনের মেধা দেখে খুবই ইমপ্রেসড হয়। তখন সে শাহিনকে কাছে ডেকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? জি, আমার নাম শাহিন। তোমার কি ইলেকট্রিক্যাল জিনিসের প্রতি খুব আগ্রহ? জি ম্যাডাম, আমার এগুলা দেখতে এবং এগুলা দিয়ে এক একটা জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। ভেরি ইন্টারেস্টিং। এই বয়সেই তোমার এগুলো দিয়ে একটা জিনিস বানাতে ভালো লাগে, যেখানে তোমার বয়সী বাচ্চারা খেলাধুলো আনন্দ করতে পছন্দ করে, আর সেখানে তুমি এসব নিয়ে গবেষণা করতে পছন্দ করো। আই ইমপ্রেসড ইউ। তারপর থেকে ম্যাডামের সুনজর থাকে শাহিনের ওপর। মাঝে মাঝে ম্যাডাম গাড়ি করে তার বাড়িতেও নিয়ে যায় শাহিনকে। কিন্তু ম্যাডামের মেয়ে রনিতা বয়সে শাহিনের থেকে 3-4 বছরের ছোট। অর্থাৎ শাহিন যখন ক্লাস 10-এ পড়ে, তখন রনিতা ক্লাস 7-এ পড়ে। বড়লোকের মেয়ে স্মার্ট, সুন্দর। এতটুকু বয়সে মেয়েটার মধ্যে যেন অহংকারে পরিপূর্ণ। তারই মায়ের অনাথ আশ্রমে এক ছেলে তাদের বাড়িতে আসবে, থাকবে, তার সব জিনিসপত্র ধরবে, এটা যেন তার মোটেও পছন্দ ছিল না। রনিতা ছিল মায়ের সম্পূর্ণ বিপরীত। তার মা মমতাময়ী, খুব ভালো মনের একজন মানুষ। সেদিকে সে ছিল খুব অহংকারী এবং খিটখিটি মেজাজের একটা মেয়ে। বাড়ির সমস্ত কাজের লোক তার ভয়ে সিটিয়ে থাকে। পান থেকে চুন খসলেই যেন চিৎকার চেঁচামেচি তার স্বভাব। তাই বাড়ির সমস্ত কাজের লোকেরা রনিতাকে ভয় পায়। এদিকে রনিতার আম্মুর শাহিনকে বেশ ভাল লাগে। উনি প্রায় সময় বাসায় আসার সময় ওকে সাথে করে নিয়ে আসে। শাহিন, তুমি যাও, ফ্রেশ হয়ে টেবিলে আসো, একসাথে খাবার খেয়ে তারপর তোমার সাথে অনেক গল্প করব এবং তোমার কাজ দেখব। শাহিন মাথা নিচু করে শুধু বলে, ঠিক আছে ম্যাডাম। তারপর খাবার টেবিলে শাহিনকে দেখেই রনিতার মেজাজটাই গরম হয়ে যায়। সে তার মায়ের দিকে কটমট চোখে তাকায়, কিন্তু মাকে সে ভীষণ ভয় পায়, তাই সামনাসামনি কিছু বলতে পারে না। একটু পরেই সে খাবার ছেড়ে উঠে চলে যেতে চাইলে আনিকা ম্যাডাম বলে ওঠেন, রনিতা, খাবার ছেড়ে যাওয়াটা আমার মোটেও পছন্দ না, সেটা তুমি বেশ ভালো করেই জানো। তাই বসো এবং খাবার শেষ করো, তারপরে যেখানে যাবার যাও। রনিতা একবার মায়ের দিকে তাকিয়ে চুপচাপ বসে কোনো রকমে খাবারটা শেষ করে সেখান থেকে চলে যায়। তারপর আনিকা ম্যাডাম আর শাহিন বসে বিশেষ অনেক গল্প করে এবং শাহিনের করা কাজের অনেক প্রশংসা করে। আনিকা ম্যাডাম শাহিনের উদ্দেশ্যে বলে, তুমি একদিন অনেক বড় হবে, দেখবে চারিদিকে তোমার নাম, খ্যাতি, যশ ছড়িয়ে পড়বে। তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, যেটাকে তোমার প্রকাশ করতে হবে। ম্যাডাম, আমি একটা এতিম, বাপ মা বলতে কেউ নেই। তার মধ্যে আমার দৃষ্টিশক্তি সম্বন্ধে আপনার ধারণা আছে। আমি কেমনে অত বড় মানুষ হব, এটা তো আমার কাছে আকাশ ছোঁয়ার মতো। আল্লাহ চাইলে সবই হয়, ইচ্ছা শক্তি প্রবল থাকলেই হয়। তুমি জানো, আল্লাহ বলেছে, তোমরা আমার কাছে চাও, পূরণ করার মালিক আমি। তাই সবসময় মনের ইচ্ছা শক্তিটাকে প্রবল রাখতে হবে। পূরণ করার জন্য তো উপরে একজন আছেই। ম্যাডাম, আপনার কথাগুলো আমার এত ভালো লাগে। আপনার কথা সবসময় মনের মধ্যে একটা অনুপ্রেরণা দেয়, সামনে চলার আগ্রহ বাড়িয়ে দেয়। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি, তুমি বেশ বড় হও। দরজার ওপাশ থেকে কথাগুলো রনিতা শুনতে পায় আর মনে মনে বলে, এতিমের বাচ্চা, আমার মায়ের ভাগ কেড়ে নেওয়া হচ্ছে আমার কাছ থেকে। তোকে পেয়ে আম্মু আমাকে এখন মনে হচ্ছে কম আদর করে। দাঁড়া, তোকে একটা মজা দেখাতেই হবে, তা নয়তো তোর মাথা থেকে এই সামনে আগানোর পথের ভূত নামবে না। তোকে তো আমি কি হাল করব তুই বুঝতেও পারবি না। একটাবার, শুধু একটাবার আম্মুর কাছ থেকে তোকে আলাদা পাই, তবেই বুঝবি মজা। এর মধ্যে দেখতে দেখতে শাহিনের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায় এবং সে খুব ভালোভাবে পরীক্ষা শেষ করে। সে সেখানে থাকে। এখন সে সেই স্কুলের ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু শেখায়। হঠাৎ করেই একদিন আনিকা ম্যাডাম শাহিনকে ডেকে বলে, শাহিন, তুমি একটু কষ্ট করে আমাদের বাড়িতে যাও। সেখানে গিয়ে এই কাগজটা বাসার কেয়ারটেকারকে দিবে এবং উনি তোমাকে একটা প্যাকেট দিবে। ওটা খুব সাবধানে আমার কাছে নিয়ে আসবে।
শাহিন যখন রনিতাদের বাড়িতে আসে তখন সে দেখতে পায় বাড়িতে কেউ নেই, কেমন ফাঁকা ফাঁকা। সে একটু পা টিপে টিপে সামনের দিকে এগোলো। বিশাল ড্রয়িং, এদিক সেদিকে চোখ বোলাতে থাকে, কাউকেই দেখা যাচ্ছে না। আজ এই বাড়ি এরকম নীরব কেন মনে হচ্ছে? সার্ভেন্টরা সব কোথায় গেছে? আর রনিতা, তাকেও তো দেখতে পাচ্ছে না। শাহিনকে এইভাবে এদিক সেদিক তাকাতে দেখে ওপর থেকে নেমে আসে রনিতা আর সামনে এসে বলে, চোরের মতো এভাবে বাড়ির ভিতরে প্রবেশ করছেন কেন? আর এইভাবে এদিকে সেদিকে তাকাচ্ছেন কেন? চুরি করার মত আছে নাকি? চুরি কেন করতে যাব? আমি তো এখানে একটা বিশেষ কাজে এসেছি। ও আচ্ছা, তাই নাকি? তোমার মতো ছেলের আবার বিশেষ কাজ, তাও কি না আমাদের এই ফাঁকা বাড়িতে? তা কি তোমার এমন বিশেষ কাজটা শুনি? তখনই শাহিন হাতের কাগজটা রনিতার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তোমার আম্মু এটা কেয়ারটেকারকে দিতে বলেছে, সেই জন্য তাকে খুঁজছিলাম। শাহিনের মুখে তুমি শব্দটা শুনে যেন রনিতার মাথায় আগুন ধরে যায়। কত বড় সাহস! এরকম একটা অসভ্য এতিম ছেলে তাকে তুমি করে বলছে। রনিতা ভাবে আজকে তো আম্মুর সাথে নেই, মজা বোঝানোর উপযুক্ত সময় এটা। তখনই রনিতা রেগে যেয়ে বলে, এই অসভ্য ছেলে, তোর কত বড় সাহস! তুই আমাকে তুমি করে বলছিস? তুই জানিস না আমি তোর ম্যাডামের মেয়ে? হ্যাঁ, জানবো না কেন, জানি তো তুমি আমার ম্যাডামের মেয়ে। বাট তুমি তো আমার থেকে বয়সে ছোট, তাই তুমি করে বলছি। তুমি করে বললে সমস্যা কোথায়? রনিতার মাথায় যেন আগুন ধরে যায়। সে রেগে মেগে বলতে থাকে, এতিমের মুখে এত বড় কথা? তোর মতো ছেলে এত বড় কথা বলে কিভাবে? নিজেকে দেখেছিস কখনো আয়নায়? আমার মনে হয় না তুই কখনো আয়নায় দেখেছিস নিজেকে। আর এই, তোর আশেপাশে আয়না আছে তো? যদি না থাকে তবে এক কাজ করিস, বড় বড় শোরুমগুলো আছে না, ওগুলোর সামনে যেয়ে দাঁড়িয়ে যাস। আশেপাশের বড় সাইড দিয়ে নিজেকে দেখতে পারবি, ভিখারির বাচ্চা। আর যদি কখনো তোকে আমার আশেপাশে দেখি তবে তোর সেই দিনই হবে সবচেয়ে ভয়ঙ্কর দিন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওহ, আমিও না কাকে ইংরেজি বলছি, যে নাকি ভালো বাংলায় জানে কিনা সন্দেহ, তাকে বলছি ইংরেজি। শাহিন চুপচাপ রনিতার কথাগুলো শুনে যায়, কারণ এখানে তার বলার কিছুই নেই। কারণ সত্যি সত্যি তো সে একজন এতিম, আর এই রকম এতিম একটা ছেলে এত বড়লোকের মেয়েকে তুমি করে বলাটা তার ঠিক হয়নি। তাই শাহিন মাথা নিচু করে বলে, সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে। ম্যাডাম আমাকে একটা প্যাকেট নেওয়ার জন্য পাঠিয়েছিল, সেজন্য আমি আসছিলাম। ঠিক আছে, আর কখনো কোনো দিন আমি এখানে আসবো না। বলেই শাহিন সেখান থেকে চলে আসে। স্কুলে আসার পর যখন আনিকা ম্যাডাম শাহিনের দিকে তাকায়, সে শাহিনকে কিছুটা অস্বাভাবিক দেখতে পায়। সে যখন প্যাকেটের কথা জিজ্ঞেস করে তখন শাহিন শুধু ছলো ছলো চোখে তার দিকে তাকায় আর বলে, সরি ম্যাডাম, আমার মাফ করে দেন। আমি আসলে আপনার প্যাকেটটা নিয়ে আসতে পারি নাই, কারণ আমি আপনাদের বাসায় যাওয়ার পর কাউকে খুঁজে পাই নাই। আনিকা ম্যাডাম ঠিকই বুঝতে পারে বাসায় নিশ্চয়ই রনিতা ছিল, আর সেখানেই সে শাহিনকে কিছু বলেছে। তা নয়তো এই ছেলের মুখের অবস্থা এইরকম হওয়ার কথা না। আনিকা ম্যাডামের অনেক খারাপ লাগে। শাহিনের মুখটাকে দেখে সে তার রুমের মধ্যে শাহিনকে ডেকে পাঠায়। শাহিন এসে মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আনিকা জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, ওখানে যাওয়ার পর তোমার সাথে কি হয়েছে? না ম্যাডাম, কিছু হয় নাই। তুমি আমাকে সত্যি কথা বলবে? শাহিন শুধু ততটুকুই বলে, ম্যাডাম, দুনিয়াতে একজন এতিমের কোনো দাম নেই, আর কোনো অধিকার থাকতে নেই, তার কোনো ভালো লাগা থাকতে নেই। আনিকা ম্যাডাম যা বোঝার বুঝে যায়, সে আর তখন কিছুই বলে না। স্কুল থেকে বাসায় এসে সে তার বিশ্বস্ত এক সার্ভেন্টকে জিজ্ঞেস করে বাড়িতে আর কিছু হয়েছে কিনা। তখনই সার্ভেন্ট রনিতার করা ব্যবহারের কথা বলে দেয়। তারপর থেকে ম্যাডাম আর কখনো শাহিনকে ওনাদের বাড়িতে নিয়ে আসেনি। কিন্তু উনি যা করেছেন সেটা ছিল বিশাল বড় মনের পরিচয়। সে তার নিজের সমস্ত খরচ দিয়ে শাহিনকে বাহিরে পড়ার জন্য পাঠিয়ে দেয়। সে অনেক চেষ্টা করার পরও তার নিজের মেয়েকে কোনো মতেই জেদ এবং অহংকার থেকে বাহিরে আনতে পারছিলেন না। তাই তিনি সিদ্ধান্ত নেন মেয়েকেও সে বাহিরে পাঠিয়ে দেবে। এরপর কেটে যায় 8টা বছর। সব কিছুই চেঞ্জ। বিমানে বসে আছে একটি মেয়ে, অস্থির, কিছুটা হাঁসফাঁস করছে দেখে মনে হচ্ছে কোনো কারণে সে একটু বিরক্ত। এর মধ্যে হঠাৎ দেখে বিমানে কেমন নীরবতা। হঠাৎ সামনে তাকাতেই দেখে আশেপাশে 5-7 জন বডিগার্ড সহ একজন লোক বিমানে প্রবেশ করছে।
গায়ে তার ইউনিক ব্লেজার, চোখে কালো সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, বডি ফিটনেস মাশাআল্লাহ কোনো হিরোদের থেকে কম নয়। মাথার চুলগুলো উড়ে কপালে এসে পড়ছিল। তার হাঁটার স্টাইল এতটাই সুন্দর ছিল, মেয়েরা তো বাদ, ছেলেরাও যেন তার প্রেমে পড়তে বাধ্য। মেয়েটি যেন ছেলেটার দিকে এক নজর তাকিয়ে তার বিরক্তি ভাব কোথাও উধাই হয়ে যায়। সে হাঁ হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতেই দেখে হায় সামনে তো কেউ নাই, তার মানে সে যাকে দেখছিল সে চলে গেছে। মেয়েটি ভাবতে থাকে, এটা কি আমার স্বপ্ন ছিল? ও মাই গড, এতটা মারাত্মক সুন্দর হিরো, তাও কিনা এলো তো এলো আমার স্বপ্নে, কেন বাস্তবে আসলে কি হতো? দেখ আমিও না কি না ভাবছি। বলেই সে মুখের ওপরে স্কার্ফটা দিয়ে চোখ বন্ধ করে থাকে। বাংলাদেশ এয়ারপোর্ট, সময় তখন বিকেল 4টা। শীতল হিমেল বাতাস চারিদিকে। রনিতা এয়ারপোর্টের গেট থেকে বের হয়ে এদিক সেদিক তাকায়, দেখতে পায় আনিকা ম্যাডাম সেখানে দাঁড়ানো। সে ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ায় এবং বলে, তুমি কেন এসেছো? ড্রাইভার পাঠিয়ে দিলে তো হতো। এত বছরের জেদ এখনো আছে তাহলে? না থাকার কথা, আমার এখনও সব মনে আছে, আমি কিছুই ভুলে যাইনি। যাই হোক, আমি খুব টায়ার্ড। গাড়িতে ওঠো, অনেকটা পথ জার্নি করে এসেছো, টায়ার্ড হবারই কথা। তারা যখনই গাড়িতে উঠতে যাবে তখনই রনিতা খেয়াল করে সেই প্লেনের সেই ছেলেটা এখনও তার চারপাশে বডিগার্ড, আর সে ধীর পায়ে এগিয়ে আসছে। হঠাৎ এই ছেলেটার সামনে কতগুলো লোক এসে তাকে ফুল দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। ছেলেটা হেসে হেসে তাদের সাথে কথা বলছে। রনিতা বুঝতে পারে লোকটি হয়তো কোনো বড় মাপের কেউ একজন, নয়তো তার আশেপাশে এতটা বডিগার্ডস, আবার তাকে এত সুন্দরভাবে ওয়েলকাম জানানো হচ্ছে। রনিতাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনিকা ম্যাডাম একটা মুচকি হাসি দেয়, তবে সেটা লোকচক্ষুর অন্তরালে। তারপর তারা গাড়িতে উঠে বসে। গাড়ির মধ্যে আনিকা ম্যাডামের ফোন বাজতে থাকে। তিনি ব্যাগ থেকে ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে আসছে সুমধুর একটি কণ্ঠস্বর। ম্যাডাম আম্মু, ভালো আছো তুমি? দূর থেকে আমি তোমাকে দেখেছি, আমার কথা রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল প্রথমেই আমি বাংলাদেশে ফিরে তোমার মুখটা দেখব, আর একজনের চেহারা দেখার আমার ভীষণ ইচ্ছা। আমি তার কাছেই যাচ্ছি, দোয়া করো আমার জন্য। শাহিন একটি হাসপাতালের সামনে এসে গাড়ি থেকে নামে। হাসপাতালের সিঁড়ি দিয়ে উপরে উঠতে খুব বড় একটা নিঃশ্বাস ছেড়ে একটা রুমের দিকে এগিয়ে যায়। হাসপাতালের 206 নম্বর কেবিনে ভর্তি একজন মহিলা। শাহিন ধীরে ধীরে সেই রুমটির দিকে এগিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে রুমটির দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে কেবিনের বেডে শুয়ে আছে একজন নারী, যার দিকে তাকিয়ে শাহিনের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা টুল নিয়ে তার সামনে বসে কাঁপা কাঁপা হাতে তার হাতটি ধরে হাতে হাত বোলাতে থাকে, মাথায় হাত বোলাতে থাকে এবং বলে, কেন তুমি আজ এখানে শুয়ে আছো? আজ তোমার ছেলে কত বড় হয়েছে, দেশে ফিরেছি, তুমি নিজের চোখে সেটা দেখবে না? আজ তো তোমার গর্ব করার দিন, সবাইকে বলার দিন। তোমার ছেলে মানুষের মতো মানুষ হয়ে ফিরে এসেছে, তো কেন চুপ হয়ে আছো মা? তাকাও না একটু আমার দিকে। কি হবে আমার এত টাকা পয়সা, কি হবে আমার এত বড় হওয়া যদি তুমি আমার পাশে না থাকো? আমার এত বড় আলিশান বাড়ি গিয়ে আমি কি করব যেখানে তুমি থাকবে না? চাই না আমার এসব কিছু, আমার শুধু তোমাকে চাই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা। তখনই পিঠে কারো স্পর্শ পেয়ে উপরে চোখ তুলে তাকায়, দেখে তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তারই বন্ধু মাহিম, একজন নিউরোলজিস্ট সার্জন। তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে রাহেলার। এইভাবে কান্না করে চোখের পানি ফেলে কি হবে বল? এতে করে উনি আরও কষ্ট পাবে। তবে একটা সুখবর আছে, উনি আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে। হয়তো আল্লাহর রহমতে উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু ওনার সামনে কখনোই মন খারাপ করা যাবে না। এটা যদি সে দেখে ফেলে, এতে করে তার ব্রেনের চাপ পড়বে। শাহিন তখন চোখ মুছে উঠে দাঁড়িয়ে যায় মাহিমের সাথে। অনেকক্ষণ কথা বলার পর সেই ফিরে আসে এবং বলে আসে যেন তার মায়ের কোনো রকম কোনো ত্রুটি না হয়। প্রয়োজনে রুমের মধ্যে যেন তার থেকে 7 জন নার্স সব সময় থাকে। শাহিন যখন হাসপাতালে সিঁড়ি দিয়ে নামছিল তখনই হঠাৎ করে কোত্থেকে একটা মেয়ে দৌড়ে এসে ধাক্কা খায় তার সাথে। শাহিন মেয়েটির দিকে তাকাতেই দেখে মেয়েটির চোখে অশ্রু। সে কিছু বলতে যাবে তার আগে মেয়েটি তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে শাহিন জিজ্ঞেস করে, কোনো সমস্যা? আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? মেয়েটা কিছু না বলে শুধু একবার পাশে ফিরে শাহিনের দিকে তাকিয়ে চলে যায়।
এতে করে শাহিনের বডিগার্ডটা এগিয়ে আসলে মেয়েটিকে ধরার জন্য বা কিছু বলার জন্য শাহিন বাধা দেয়। তারপর মেয়েটা চলে যায়। শাহিন দেখে মেয়েটাকে খুব নার্ভাস দেখাচ্ছে এবং খুব ভীত মনে হচ্ছে। তখনই সে তার বডিগার্ডদের কিছু একটা ইশারা করে বডিগার্ডরা তার ইশারা বুঝতে পেরে সেই মোতাবেক কাজ শুরু করে। অভিজাত পরিবারের একটি বাড়ি, বিশাল বড় ড্রয়িং রুম, এত বড় আলিশান বাড়ি, এত কারি টাকা, সব দিকে আভিজাত্যের ছোঁয়া থাকলেও শুধুমাত্র কারো মনে ছুঁয়ে যায় না আনন্দ ভালোবাসা, নেই কোনো মায়ার বাঁধন। সবাই যেন এখানে এক যান্ত্রিক মানব এবং এই বাড়ির সবার শুধুমাত্র দেখা হয় রাতে একবার খাবার টেবিলে, যার যার মতো করে সবাই আবার চলাফেরা করে। তেমনি আজ রাতেও ডাইনিং টেবিলে বসে আছে সবাই। চোখে চশমাটা ঠিক করে সালমান চৌধুরী বলে ওঠে, প্রতিদিন প্রতিনিয়ত আর ভালো লাগে না তোমার এই কমপ্লেন। তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে? প্রতিটা দিন পার্টি, ক্লাব, আর এখন আবার নারী ঘটিত কাজে জড়িয়ে যাচ্ছ। তোমার এই উগ্র চলাফেরা বন্ধ করে কবে একটু বিজনেসে মন দিবে বলতে পারো? সালমান চৌধুরী আর চোখে মুনিয়ার দিকে তাকিয়ে থাকে। তাকে উদ্দেশ্য করে বলে, পারলে না তো ছেলেটাকে মানুষ করতে? মা হয়ে কি করছো তুমি? তোমার ছেলেটা এতটা বাউন্ডুলে আর অবাধ্য হয়েছে যে তাকে নিয়ে আমার এখন রীতিমতন অনুশোচনা হচ্ছে। মুনিয়া চৌধুরী সালমান চৌধুরী থেকে তাকিয়ে বলে, ও আচ্ছা, ছেলেটা মনে হচ্ছে শুধু আমার একার, তোমার না? তাই তার সমস্ত দায়ভার তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। পাশ থেকে জাহানারা বেগম বলে ওঠে, বলি তোমরা চুপ করবে? তোমাদের হলোটা কি? খাবার টেবিলে কেন তোমাদের যত গবেষণা শুরু হবে? দৈনন্দিন কাজকর্মের যত হিসাব নিকাশ কি তোমাদের এই টেবিলে আসলে করতে হয়? আমি চাই না খাবার টেবিলে আর কোনো ধরনের কোনো শব্দ হোক। এতে করে সবাই নীরব, কারণ এই বাড়িতে যত যাই হোক জাহানারা বেগমের ওপরে কেউ একটা টু শব্দ করতে পারে না। আপনারা চিনতে পারছেন তো সালমান আর মুনিয়া? এই সেই সালমান আর মুনিয়া যারা আমাদের গল্পের শুরুতেই ছিল, অর্থাৎ শাহিনের জন্মদাতা এবং জন্মদাত্রী। যাই হোক, আমরা গল্পে ফিরি। এখানে যে ছেলেটাকে এত কথা শোনাচ্ছিল সালমান চৌধুরী, এটা হচ্ছে তার দ্বিতীয় ছেলে। কিন্তু সবাই জানে এটাই তার প্রথম এবং একমাত্র ছেলে, নাম শান্ত। কিন্তু সে মোটেও শান্ত না, অশান্তের, অবাধ্য এবং সম্পূর্ণ ভিন্নধর্মী যা কিছু আছে তার মধ্যে বিদ্যমান। প্রতিদিন বারে যাওয়া, নেশা করা, ক্লাবে ডান্স, মেয়েদের নিয়ে ঘোরাঘুরি, এটাই তার কাজ। ঠিক ইয়াং বয়সে যেমনটা ছিলেন সালমান চৌধুরী, বয়সই এখন ছেলেকে নীতি কথা শোনায়। ও দিদা, দেখো তো, এদের কোনো কমন সেন্স নেই। এরা প্রতিটা সময় খাবার টেবিলের মধ্যে এসে জনসভা শুরু করে দেয়। তুমি এদেরকে একটু বোঝাও তো, কেন সবসময় আমাকে এদের সকলের প্রশ্নের জবাব দিতে হবে? আমি কি এখন আমার সমস্ত ভালো লাগা বিসর্জন দিয়ে দেব? ও দাদু ভাই, সেটা কেন হবে? তবে তোমাকেও তো বুঝতে হবে, আর যাই করো না কেন তোমাকে তো আমাদের বিজনেসটাও সামলাতে হবে। আর সেটা যদি তুমি না করো তবে সামনে আমাদের বিজনেস এগোবে কি করে? তুমি আমার একমাত্র দাদু ভাই, আমি চাই তুমি সব দিক দিয়ে পারদর্শী থাকো। সবাই যেন বলে জাহানারা চৌধুরীর একমাত্র যোগ্য নাতি শান্ত চৌধুরী একজন সফল বিজনেসম্যান। পেছন থেকে কেউ একজন শব্দ করে বলে ওঠে, হয়তোবা সেটা এখন আর সম্ভব না। তখনই সবার নজর যায় পেছনের দরজার দিকে। তাকে দেখে সোহান সাহেব অর্থাৎ শান্তর ছোট্ট চাচু এগিয়ে এসে সোফায় বসতে বসতে বলতে থাকে, আমাদের বিজনেসের মধ্যে কারো কালো ছায়া পড়েছে। আজ ম্যানেজার সাহেব যে খবর দিল তাতে তো মাথা ঘুরছে ভাইয়া। তুমি কিছু জানো কি? তখনই সালমান বলে ওঠে, কি বলছে ম্যানেজার সাহেব? আমাদের কোম্পানির অন্য যে কোম্পানির শেয়ারের হোল্ডার হওয়ার কথা ছিল তারা আর আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন না। সালমান বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলে, কি কারণে করতে চাচ্ছে না? বাংলাদেশের মোস্ট অফ ব্র্যান্ডেড কোম্পানি MS এর সাথে কাজ করবে, তারা সেজন্য আমাদের শেয়ার বাদ করেছেন। এই কোম্পানির সিও কে? শুনেছি একজন ইয়াংস্টার, খুবই তুখোড় এবং ট্যালেন্টেড পার্সন নাকি। তাকে বুদ্ধি, টাকা পয়সা কোনো কিছুতেই নাকি হারানো সম্ভব নয়। এতদিন বাইরে থেকে বিজনেস পরিচালনা করলেও সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন। এতক্ষণ শান্ত চুপ করে তার চাচা আর বাবার কথাগুলো শুনছিল। এবার সে মুখ তুলে তাদের দিকে তাকিয়ে বলে, কে এই পার্সন? আমি তাকে দেখতে চাই। এইবার না বলছো আমার যোগ্য নাতির মতো কথা? দেখবে তো তুমি অবশ্যই। আর সালমান সোহানের ছেলের সমস্ত ডিটেলস সবকিছু খুঁজে বের করো। আমি চাই না আমার স্বামীর তিলে তিলে করে গড়া তোলা
বিজনেস এই ছেলে এসে এক নিমিষে শেষ করে দেয়। ছোঁয়া আর রাজীব, সোহান চৌধুরী দুই ছেলেমেয়ের। রাজীব দেশের বাইরে থাকে আর ছোঁয়া এবার অনার্স 3rd ইয়ারে ভর্তি হয়েছে। চুপচাপ ভদ্র স্বভাবের একটি মেয়ে। এই ফ্যামিলির অনেক কিছুই তার পছন্দ না, তাই সবার থেকে একটু আলাদা, চুপচাপই থাকে। ছোঁয়া যখন তার ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই তার দিকে তাকায় শান্ত। জাহানারা বেগম ছোঁয়ার উদ্দেশ্যে বলে ওঠে, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? প্রতিদিন যেখানে যাই, মানে ভার্সিটি। তোমার হাতে ব্যান্ডেজ কেন? কাল পড়ে যায়, ব্যথা পেয়েছি। এত বড় ধাড়ি মেয়ে হয়ে তুমি কিভাবে পড়ে যাও? চোখ কি কপালে উঠিয়ে হাঁটো নাকি? পথঘাট দেখে শুনে হাঁটতে পারো না? দেখে শুনেই হাঁটছিলাম, কোথা থেকে একটা বাইক এসে হঠাৎ করে পিছন থেকে গায়ের উপরে পড়ে যায়। এটা আমার কি দোষ? শান্ত চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, এত বড় সাহস কার? বাইক এনে গায়ের উপর উঠিয়ে দেয়, কলিজাটা টান দিয়ে বের করে দিব ওই ছেলে। তোমাকে আর কষ্ট করে কলিজার টান দিয়ে বের করতে হবে না। ওনার কোনো দোষ ছিল না, ওনার বাইকের ব্রেক ফেল হয়ে গিয়েছিল, সেই জন্যই এমনটা হয়েছে। আর হ্যাঁ, আমার জন্য তোমাকে কিছু করতেও হবে না। বলেই সে ব্যাগ নিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। শান্ত এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে থাকে। জাহানারা বেগম বলে ওঠেন, দিন দিন মেয়েটা ভারী বেয়াদব হচ্ছে। শান্ত মনে মনে বলতে থাকে, মহারানী, তোমার কথা আমি ভাববো না তো কে ভাববে? আর আমি ছাড়া যদি অন্য কেউ তোমার কথা ভাবে, তবে তার সেই ভাবনার মধ্যে আমি আগুন জ্বালিয়ে দেব। বুঝতে পেরেছো কিভাবে পারবে? তুমি তো অবুঝ বালিকা এখনো। এত বছর পর দুই বান্ধবীর দেখা হবে, দুজনেই খুব এক্সাইটেড। আজ শাহিনের একটা বড় বিজনেসের মিটিং, তাই সেই মিটিংটা একটা রেস্টুরেন্টে রেখেছে। রনিতা এবং ছোঁয়া দুজন বান্ধবী দেখা করতে জন্য এই রেস্টুরেন্টে আসলেও ভেতরে জায়গা পায়নি, কারণ ভেতরটা পুরোটাই বুকিং করা কোনো একজনের জন্য, তাই তারা বাহিরেই টেবিলে বসেছে। হঠাৎ তখনই রনিতার দৃষ্টি যায় রেস্টুরেন্টের গেটের কাছে। সে দেখতে পায় কালো রঙের একটা গাড়ি থেকে নামছে সেদিনের সেই ছেলেটি। বাতাসে তার চুলগুলো এসে বারবার কপালে পড়ছিল, দেখতে যেন তাকে মারাত্মক লাগছিল। বডিগার্ডদের সাথে যখন সে হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল, রনিতার মনে হচ্ছিল সে যেন ধীরে ধীরে জমে বরফ হয়ে যাচ্ছে। কি মারাত্মক লেভেলের হ্যান্ডসাম! রনিতাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া বলে ওঠে, আরে রনিতা, তুই কোন দেশে হাওয়ায় হয়ে গেলি? হ্যাঁ, তুই তো দেখছি এক দেখাতেই ফিদা হয়ে গেছিস। লাভ এট ফার্স্ট সাইট। ফার্স্ট না, এই নিয়ে ওনাকে আমি 3বার দেখলাম। প্রথমবার প্লেনে, তারপর বিটি এয়ারপোর্ট, তৃতীয়বার এখানে। মারাত্মক লেভেলের হ্যান্ডসাম। আমি তো শেষ। এই লোক এত সুন্দর কেন? হয়তোবা আল্লাহ তাআলা তাকে সুন্দরী সমস্ত মাধুর্য দিয়ে তৈরি করেছেন, সেই জন্য। এরই মধ্যে হঠাৎ করে রেস্টুরেন্ট থেকে 2-3 জন ভয়ে দৌড়ে এসে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। আর তখনই শাহিনের বডিগার্ডরা থেমে যায় এবং 4-5 কদম পিছিয়ে যায়। এরকম আগুন আগুন শব্দ শুনে ছোঁয়া আর রনিতা দুজন এই সামনের দিকে দৌড় দেয়। রেস্টুরেন্টের মধ্যে সব লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। হঠাৎ করেই রনিতা আর ছোঁয়া আলাদা হয়ে যায়। হঠাৎ করেই রনিতার হাত ধরে কেউ একজন টান দিয়ে সামনে নিয়ে আসে এবং সাইডে দাঁড় করায়। অমনি তাল সামলাতে না পেরে রনিতা পড়ে যেতে নিলে সাইডে আনা লোকটি তাকে কোমর জড়িয়ে ধরে ফেলে। রনিতা চোখ বন্ধ করে নেয় ভয়ে। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরে লোকটি তাকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আপনার কি আমার সাথে এভাবে থাকার ইচ্ছা আছে নাকি? চোখটা খুলবেন আর উঠবেন। এ কথা শুনে রনিতা তাড়াতাড়ি চোখ খুলতেই যেন সে ওই মুখের দিকে তাকিয়ে অন্য এক জগতে চলে যায়। কি অসম্ভব সুন্দর দুটি চোখ, ব্রাউন এবং নীলের কম্বিনেশনে লেন্স। চোখ দুটো যেন অসম্ভবভাবেই তাকে আকৃষ্ট করছিল। এই লোকের চোখ দুটো এতটা আকর্ষণীয় যতটা আকর্ষণীয় তার বাহির থেকে দেখতে। চোখ দুটো তার থেকে বেশি মারাত্মক। রনিতাকে এইভাবে চোখের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে শাহিন বলে ওঠে, ম্যাডাম, আপনি মনে হয় কোথাও হারিয়ে গিয়েছেন। আপনার যদি এভাবে থাকতে ইচ্ছা করে আমার কোনো প্রবলেম নেই, আমি এর চেয়েও ভালোভাবে জড়িয়ে ধরে রাখতে পারবো। এ কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর মনে মনে বলতে থাকে, কি অসভ্য লোক রে বাবা, এতগুলো লোকজনের সামনে কি বলছে? আর তখনই দূর থেকে ছোঁয়া রনিতা বলেই ডাকতে থাকে। ছোঁয়া কাছে আসতে শাহিন কিছুটা বিস্মিত হয়ে ওর মুখের দিকে তাকায়। এটা তো সেদিনের হসপিটালের সেই মেয়েটা যে নাকি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওর সাথে ধাক্কা লেগেছিল। আজকে মেয়েটাকে খুব উৎফুল্ল দেখাচ্ছে, সেদিনের সেই ভীত মুখটা নেই। ধীরে ধীরে রনিতার কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এভাবে দাঁড়িয়ে আছো? তোমার কি কোনো সমস্যা? কি ব্যাপার?
আমি তোকে সারা জায়গায় খুঁজে খুঁজে মরছি, আর তুই কিনা এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছিস। আসলে সবাই যখন ওভাবে চিৎকার চেঁচামেচি করছিল তখন ভয়ে সব দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমিও ওই ফাঁকে এদিকে আসছিলাম, আর হঠাৎ ছোঁয়া, আমিও তোকে হারিয়ে ফেললাম। এই মিথ্যে গুজবটা এত বড় একটা রেস্টুরেন্টের মধ্যে কে ছড়ালো কেউ বুঝতে পারছে না। ওদের কথা বলার মাঝখানে সেখান থেকে শাহিন তার বডিগার্ডদের নিয়ে চলে যায়। তখনই রনিতা আশেপাশে তাকিয়ে দেখে সেই মারাত্মক লোকটি আর নেই সেখানে। সে ছোঁয়ার উদ্দেশ্যে বলে ওঠে, আরে ভাই, এন্টি যখন নিলি আর একটু পরে নিলে কি হতো? এই সময়টাতেই তোকে এন্টি নিতে হলো। কী সব বলছিস? এই সময় মানে? মনে হচ্ছে তুই কারোর সাথে রোম্যান্স করছিলি, আর আমি এসে তোর সেই রোম্যান্সের ব্যাগটা দিয়ে দিলাম। কিছুটা তো সেই রকমই। কি বলতে চাইছিস? আমি তো অবাক হচ্ছি। তুই আর রোম্যান্স? তোর যা মেজাজ! তোর আশেপাশে কোনো ছেলেদের দেখলেই তো তোর মাথায় মনে হয় যেন আগুনের ফুলকি জ্বলে ওঠে, আর তুই কিনা ছেলেদের সাথে রোম্যান্স করবি? হাউ ফানি! মানুষের মন মেজাজ সব সময় কি একরকম থাকে নাকি চেঞ্জ হতে পারে না? ওহো, তার মানে কি বলতে চাইছিস? তোর মন মেজাজ চেঞ্জ হয়ে গেছে? এই, তুই কি কারো প্রেমে প্রেমে পড়েছিস নাকি? রনিতা একটা লম্বা হাসি দিয়ে ছোঁয়াকে হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু ওদের এই কথা এবং হাসির সব কিছুই কেউ একজন ঠিকই ফলো করে, আর মুচকে একটা হাসি দিয়ে বলে ওঠে, জীবন কত অদ্ভুত, মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। কোনো এক সময়ে তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যক্তিটিও একসময় প্রিয় হয়ে ওঠে। তাহলে কি সবই সৌন্দর্য আর টাকা পয়সার জন্য? কি অদ্ভুত মানুষ আমরা। ছোঁয়া ভার্সিটির গেট থেকে বের হয়ে দাঁড়াতেই দেখতে পায় সাইডে গাড়ির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্ত। ছোঁয়া তখনই পাশ কাটিয়ে যেতে নিলে শান্ত রেগে ওঠে। ছোঁয়া দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। পরপর দুইবার বলার পরেও যখন ছোঁয়া দাঁড়াচ্ছে না তখনই শান্ত খুব জোরে হেঁটে ছোঁয়ার সামনে আসে এবং রাস্তা রোধ করে দাঁড়ায়। বলে, কানে শুনতে পাচ্ছ না আমি যে তোমাকে কখন থেকে ডাকছি? শুনেছি, কিন্তু দাঁড়ানোর প্রয়োজন মনে করছি না। তুমি মনে হয় ভুল বুঝে যাচ্ছ ছোঁয়া। আমি কিছুই ভুলে যাচ্ছি না, আমার সব মনে আছে। আপনি শান্ত চৌধুরী, জাহানারা বেগমের প্রাণপ্রিয় নাতি। আপনার অনেক পাওয়ার। এছাড়াও আরেকটা পরিচয় আছে আমার। হ্যাঁ আছে তো, আপনি আমার কাজিন। আর এই যে আপনার যতগুলো পরিচয় সবগুলোই আমার কাছে তুচ্ছ, এর একটাও আমার কাছে ভালো লাগে না। আর আপনি এইভাবে রাস্তায় আমাকে কেন ডিস্টার্ব করছেন? আমি তো তোমাকে ডিস্টার্ব করতে চাইছি না, শুধু কথা বলতে চাচ্ছি। বাড়িতেও তুমি আমাকে ইগনোর করো, এখানেও সেটাই করছো। এবার কিন্তু আমি কথা বলার জন্য অন্য রাস্তা বেছে নেব। কি করবেন? জোর করে ধরে নেবেন? আপনি সেটা অবশ্য পারবেন, কারণ এটা আপনার দ্বারা মোটেও অসম্ভব কিছু না। এই কথা বলেই ছোঁয়া একটা সিএনজিতে উঠে চলে যায়, আর শান্ত সেখানে দাঁড়িয়ে রাগে কটমট করতে করতে বলতে থাকে, খুব দেবাক তোমার, তাই না? শান্ত চৌধুরীর মতো ছেলেকে তুমি ইগনোর করো, ঠিক আছে? আমিও দেখবো তোমার এই দেমাগ কতদিন থাকে। শুধুমাত্র ছোট চাচার মেয়ে তুমি, নয়তো কবেই তোমার এই দেমাগই আমি ভেঙে দিতাম। শান্ত ছোঁয়াকে খুব বেশি পছন্দ করে, কিন্তু ছোঁয়া শান্তকে মোটেও সহ্য করতে পারে না। তার উগ্র চলাফেরা, ক্লাব, পার্টি, মেয়েদের সাথে মেলামেশা, এর কোনোটাই ছোঁয়া পছন্দ করে না। একজন ছেলে হবে মার্জিত, অভদ্র সে একটা মেয়েকে আর যাই হোক কামনার চোখে দেখবে না, তার শরীরকে না চেয়ে মন ছুতে চাইবে। ছোঁয়া নিজেও খুব নরম এবং সরল মনের মেয়ে, তাই সে চায় তার জীবনে এমন কেউ আসুক যাতে তার মন মানসিকতার সাথে মিলে যায়। আর সেখানে শান্ত সম্পূর্ণই বিপরীত একজন মানুষ। তার কাছে মনে হয় সে যেন এই ফ্যামিলিতে জন্ম নিয়ে খুব বড় বেশি ভুল করে ফেলেছে, কারণ তার কাছে তাদের এই ফ্যামিলিটা সম্পূর্ণই অদ্ভুত এবং রহস্যময় ফ্যামিলি মনে হয়। বিশাল বড় এক বাড়ির সুইমিং পুলের সামনে রাখা চেয়ারটায় বসে কেউ একজন আন মনে অনেক কিছু ভেবে যাচ্ছে। তার মনের মধ্যে প্রশ্ন, মানুষের জীবনটা এরকম অদ্ভুত হয় কেন? নাকি শুধু তার জীবনটাই অদ্ভুত? ছোট থেকেই তার বড় হওয়া এতিমখানায়, তারপর প্রতিবন্ধী স্কুল, পরের জীবনটা সুখময়, অঢাল সম্পত্তির মালিক সে এখন, নাম যশ খ্যাতি সব আছে এখন, কিন্তু নেই শুধু তার আশেপাশে তার আপন মানুষজন। আজও পর্যন্ত সে জানতে পারেনি তার বাবাকে শুধু রাহিলা মায়ের কাছে জেনেছে। তার জন্মের সময় তার মা বাবা দুজনেই মরে গেছে, তাই রাহিলা মা তাকে নিজের সন্তানের মতন লালন পালন করেছে। আজ সেই মাও হাসপাতালের বিছানায় দিন যাপন করছে। কি অদ্ভুত আমাদের জীবন! একটা সময় যে মেয়েটা তাকে এতিম বলে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই মেয়েটাই এখন তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
জীবনের গতি মানুষকে কখন কোন পথে এনে দাঁড় করায় বোঝাই বড় মুশকিল। আচ্ছা, রনিতাকে সে এত চাওয়ার পরেও কেন ঘৃণা করতে পারে না? সেদিনকার সেই অপমান করা মুখটা ভেসে ওঠার পরেও কেন যেন মেয়েটার প্রতি এতটুকু ঘৃণা আসে না? তবে কি শাহিন মনে মনে মেয়েটাকে পছন্দ করে? তার ভাবনার মাঝে বাস থেকে কেউ একজন ডেকে ওঠে আর বলে, স্যার, আমাদের আজকের মিটিংটা বিকাল 3টায়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে শাহিন পিছনে ফিরে তাকিয়ে দেখে তার ম্যানেজার দাঁড়িয়ে আছে কতগুলো ফাইল হাতে। তখনই সে বলে ওঠে, ওকে, আপনি রেডি করুন, আমি পৌঁছে যাব। আর হ্যাঁ, যেভাবেই হোক, যেমন করেই হোক, এসআর গ্রুপের সমস্ত কাজ আমি আমার হাতে চাই। বুঝতে পেরেছেন ম্যানেজার সাহেব? ম্যানেজার মাথা নাড়িয়ে সায় দেয়, মানে সে বুঝেছে। শান্ত চলে যাওয়ার পর ম্যানেজার ওখানে দাঁড়িয়ে মনে মনে ভাবে, একটা জিনিস বুঝতে পারি না, স্যারের এই এসআর গ্রুপের সাথে কি এমন শত্রুতা? যাই হোক, আমার তাতে কি। কথা বলেই সে সেখান থেকে চলে যায়। রনিতা তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে সে ভাবে সেদিনে তাকে ধরে রাখা সেই লোকটার কথা। কি অদ্ভুত, চোখ এতটা সুন্দর কেন? আমিও যে অনেক বারবার ওই চোখগুলো ভুলতে পারছি না। আমার অস্থিরতার কারণ হয়ে গেছে ওই চোখ। কবি শুধু মেয়েদের চোখ নিয়ে কবিতা লিখে গেছেন, কিন্তু একটা ছেলের চোখে যে এতটা অদ্ভুত হয় সেটা মনে হয় কবি কখনো খেয়ালই করে দেখেনি। যদি দেখতো তাহলে নির্ঘাত সাথে সাথে 2-4টা কবিতা লিখে ফেলতো। যতই ওই লোকটাকে আমি দেখছি ততটাই যেন আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তার মানে কি আমি তার প্রেমে পড়ে যাচ্ছি? এই কথা বলেই কিছুটা লজ্জা লজ্জা ভাব নিয়ে আয়নায় তাকায়। সেখানে এসে দেখে যে সত্যি সে ব্লাশ করছে। তার মনে কিছুটা ভালো লাগা কাজ করতে থাকে, কিন্তু লোকটার ঠিকানা সে কোথায় পাবে সেটা ভেবেই মনটা খারাপ হয়ে যায়। আর ভালো লাগার কথাই বা কী করে জানাবে? তার তো তাকে ভালো লাগে, বাট লোকটা যদি পছন্দের কেউ থাকে তখন রনিতার মনটা বেশ খারাপ হয়ে যাবে। অস্বস্তিকর পরিবেশ। যেখানে যাই সেখানেই শুধু ব্যবসা ব্যবসা, টাকা পয়সা, আর ভালো লাগে না এই সমস্ত আলোচনা। মন চায় না আর এই বাড়িতে থাকি। ছোঁয়া কথাগুলো বলতে বলতে ছাদের সিঁড়ি দিয়ে ছাদের দিকে যাচ্ছিল। হঠাৎই কেউ একজন সেটা খেয়াল করে। ছোঁয়া ছাদের রেলিং ধরে দূরে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে কিছু ভাবছে। তখনই পেছনে কারো আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকাতেই দেখে তার কাজিন পরশ দাঁড়িয়ে আছে। তখনই ছোঁয়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, পরশ ভাইয়া, তুমি কখন এসেছো? এসেছি তো অনেকক্ষণ হয়েছে। তুমি ঘুমিয়েছিলে তাই হয়তো জানো না। হঠাৎ দেখলাম বিড়বিড় করতে করতে ছাদে আসছো, তাই তো এলাম। তারপর কেমন যাচ্ছে তোমার দিনকাল? তুমি তো এখন ওইদিকে তেমন একটা আসোই না, মনে হয় আমাদের ভুলেই গেছো। সেটা হবে কেন, একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই তেমন আসা হয়নি। ব্যস্ততা শেষ হতেই চলে এলাম। সোয়া মানুষ যখন মানুষকে মনে রাখে তখন হাজার ব্যস্ততার মাঝে সময় খুঁজে নেয়। পরশ একটু অবাক হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ছোঁয়া হাত রেলিং থেকে সরাতে যেয়ে হাতটা একটা লোহার সাথে বেঁধে কিছুটা ছেড়ে যায়। অমনি ছোঁয়া আ করে চেঁচিয়ে ওঠে। তখনই ওর সামনে এসে ছোঁয়ার হাতটাকে ধরে নিজের সামনে এনে ফু দিতে থাকে আর বলতে থাকে, এতটা কেয়ারলেস কেন তুমি? সাবধান হতে পারো না? দেখো তো কতখানি ছিলে গেল। এইভাবে কেয়ারলেস হলে চলে? আসলে আমি বুঝতেই পারিনি এখানে এরকম একটা লোহা আছে, অসাবধানতা বশতই লেগে গেছে আর কি। পরশের হাতে যখন ছোঁয়ার হাত ছিল তখনই হঠাৎ কেউ একজন এসে ছাদের সিঁড়ি দিয়ে সেই না ছাদে প্রবেশ করবে তখনই তার চোখ দুটো আটকে যায় ওই দৃশ্যের ওপর। তার মাথায় যেন আগুন জ্বলে ওঠে রাগে। সে নিজের চুলগুলো খামচে ধরে আর মনে মনে বলতে থাকে, এত দূর আমাকে বলো আমি চরিত্রহীন, আমি খারাপ, আমি ক্লাব পার্টি নিয়ে থাকি, মেয়ে মানুষের পিছনে পড়ে থাকি, আর এখানে একাই নির্জন ছাদে এসে হাতে হাত রেখে তুমি কি করছো? কাজটা তুমি মোটেও ভালো করছো না ছোঁয়া। আর ওই ছেলে, ওই পরশ, ওটাকে তো আমি দেখে নেব। আমার চাওয়া, আমার ভালো লাগার মধ্যে ভাগ বসানো, এটা তো আমি মোটেই সহ্য করব না। তখনই সে গলা ছাড়া দিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে? তখনই ছোঁয়া আর পরশ দুজনে পেছনে ফিরে তাকিয়ে দেখে ছাদে শান্ত দাঁড়িয়ে। ছোঁয়া শান্তকে দেখে হাত সরিয়ে নিতে চাইলে পরশ তার হাতটাকে আরো শক্ত করে ধরে রেখে বলে, একজন রোগীর সেবা করা হচ্ছে। শান্ত এগিয়ে সামনে এসে বলে, রোগীকে? তখনই দেখতে পায় ছোঁয়ার হাত থেকে রক্ত ঝরছে। পরশ ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, মেডিসিন ব্যান্ডেজ কোনোটাই এখানে নেই। সোয়া চলো নিচে যাই, এখনই ব্যান্ডেজ করতে হবে। বলেই পরশ ছোঁয়াকে নিয়ে ছাদ থেকে নিচে নেমে চলে আসে।
তখনই যেন শান্তর রেগে যাওয়া আগুনের মধ্যে ঘি পড়ে। সে উত্তেজিত হয়ে ছাদের এক ফুলের টবকে সজোরে লাথিতে মেরে ভেঙে ফেলে। মনে হচ্ছে যেন তার সমস্ত রাগ ওই টবের ওপরেই ছিল। সাথে সাথে ফুলের টবটা ভেঙে গুঁড়ো হয়ে যায়। সাথে তার কিছু অংশ দিয়ে শান্তর পা কেটে গড়গড় করে রক্ত পড়তে শুরু করে। শান্ত সেই রক্তের দিকে তাকে উপহাস করে বলতে থাকে, তোরাও তো আমাকে ভালোবাসিস না, তাই তো চলে যাচ্ছিস। আমি এতটাই নোংরা, এতটাই খারাপ যে ওই ছোঁয়া আমার দিকে ফিরেও তাকায় না, অথচ পরশের হাত ধরে কি সুন্দর করে চলে গেল। পরশ একজন ডাক্তার এবং ছোঁয়ার মামাতো ভাই হয়, সেই জন্য ছোঁয়াকে ওভাবে ধরে নিয়ে আসতে দেখে কেউ কিছু মনে করে না। ড্রয়িং রুমে এসে ছোঁয়াকে সোফায় বসিয়ে দিয়ে ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। সাইড থেকে ছোঁয়ার মা শিলা চৌধুরী বলে ওঠে, কি ব্যাপার পরশ, ছোঁয়ার হাতে কি হয়েছে? ফুফি হঠাৎ করে কিসের যেন লেগে হাতটা কেটে গেছে। এই মেয়েটা এতটা কেয়ারলেস কেন? কোনো দিকে তাকিয়ে হাঁটাচলা করে না নির্ঘাত, তাই তো এই অবস্থা। কই দেখি কোথায় ব্যথা পেলে? ওভাবে কেন বলছো ফুফি? বাড়ির কাজের ছেলেটা দৌড়ে এসে জাহানারা বেগমকে ডাকতে থাকে, দাদি দাদি তাড়াতাড়ি আহেন, আয় আয় গো, কি হইয়া গেছে গো? ও দাদি কাকিমা, আপনারা কে কই আছেন? তাড়াতাড়ি আসেন। ছাদের উপরে শান্ত ভাইয়ের পা কাইটা গড়গড় কইরা রক্ত পড়তাছে। শান্ত ভাইয়া চুপচাপ তাকাইয়া তাকাইয়া সেই রক্ত দেখতাছে। কাজের ছেলে জামিলের এই রকম আওয়াজ শুনে ওপর থেকে জাহানারা বেগম তাড়াহুড়ো করে নামতে যেয়ে পড়ে যায়। মুনিয়া ছেলের এমন কথা শুনে ঘর থেকে বের হয়ে তাড়াহুড়ো করে ছাদে আসে। এসে দেখতে পায় শান্তর পা কেটে অনর্গল রক্ত পড়ছে, আর সে একাই কি যেন বিড়বিড় করছে। মুনিয়া তাড়াতাড়ি দৌড়ে এসে ছেলের পায়ে আঁচল পেঁচিয়ে ধরেই বলতে থাকে, কি ব্যাপার শান্ত, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পা কেটে রক্ত বের হচ্ছে, তুমি এখানে বসে বসে বিড়বিড় করছো কেন? শান্ত মুনিয়ার দিকে এক পলক তাকিয়ে থাকে, মুখটা ফিরিয়েও নেয় আবার। তারপর উঠে নিচে চলে আসে। পেছনে মুনিয়া হাঁ হয়ে তাকিয়ে ছেলের চলে যাওয়ার দিকে দেখতে থাকে। নিচে আসতে সালমান শান্তকে বলে ওঠে, কি ব্যাপার শান্ত, তোমার পায়ে কি হয়েছে? জামিল বলল তোমার পা কেটে গড়গড় করে রক্ত পড়ছে, আর তুমি দিব্যি সেই পা নিয়ে হাঁটছো। পা দিয়ে রক্ত পড়ছে বলে অতটা উত্তেজিত হচ্ছে। মনে রক্তক্ষরণ কখনো দেখেছো বাবা? মানুষের মনে যখন রক্তক্ষরণ হয় তখন তার কাছে এসব তুচ্ছ। একথা বলে শান্ত তার নিজের রুমে চলে যায়। এদিকে জামিল এসে বলে জাহানারা বেগম ওপরে অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি করে সবাই দৌড়ে ওপরে চলে আসে এবং জাহানারা বেগমের কাছে এসে দেখে জাহানারা বেগম অজ্ঞান হয়ে আছে। সাথে সাথে সবাই অ্যাম্বুলেন্সে খবর দিয়ে তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। হসপিটালের একটা রুমের সামনে বেশ কয়েকজন লোক, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। কিছু দূরে পায়চারি করছে একজন। ভেতর থেকে ডাক্তার বের হতে সবাই এসে জিজ্ঞেস করে জ্ঞান ফিরেছে। ডাক্তার কি হয়েছে? তখনই ডাক্তার বলে, আঙ্কেল দাদিমা বয়স্ক মানুষ, হয়তো তাড়াহুড়ো করতে যেয়ে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, জ্ঞান ফিরতে অনেকক্ষণ সময় লাগবে। সালমান অবাক হয়ে মুনিয়ার দিকে তাকায়। মুনিয়া মাথা নাড়িয়ে বলে কিছুই জানে না। তারা সবাই করে দূরে বসে অপেক্ষা করতে থাকে জাহানারা বেগমের জ্ঞান ফেরার। ওই হাসপাতালের 3 তলায় ভর্তি ছিল রাহেলা। শাহিনের প্রতিদিনের রুটিনের মধ্যে একটা হচ্ছে, সে যতই ব্যস্ত থাক প্রতিদিনের ব্যস্ততা শেষে একবার হলেও সে এখানে এসে রাহেলা বেগমকে দেখবে। আজও তার ব্যতিক্রম নয়। শাহিন বডিগার্ড সহ হেঁটে হেঁটে করিডোর দিয়ে সামনে আসছিল। শাহিনকে দেখে দূর থেকে কেউ একজন হতভম্ব হয়ে হাঁ করে তার মুখের দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটা কি করে সম্ভব। মানুষের মিল এতটাও সম্ভব? সালমান যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে আরেকটু ভালো করে গভীরভাবে তাকায়। না, সে সত্যিই দেখছে, এ যেন তার নিজেরই প্রতিচ্ছবি। হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে ভাববে হয়তো সে নিজেই যাচ্ছে। এটা কি করে হতে পারে? কে ছেলে, আর আমার চেহারার সাথেই বা এতটা কেন হুবহু মিল? এতটা ভাবনার পরেও সালমান আশেপাশে তাকায়, কেউ ওই ছেলেটাকে ফলো করছে কিনা দেখতে। না, কেউ দেখছে না। সে একাই শুধু দেখছে, আর বাকিরা সবাই যার যার কাজে ব্যস্ত। শাহিন সেখান থেকে চলে গেলে সালমান ধীরে ধীরে তার পিছু যায়। কিছু দূর যাওয়ার পরে আর এগোতে পারে না বডিগার্ডের জন্য। দূর থেকে ফলো করার চেষ্টা করলেও তেমন একটা কিছুই দেখতে পারে না। সালমানকে এভাবে উঠে যেতে দেখে মুনিয়া সেদিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবতে থাকে কি এমন দেখলো যে এভাবে উঠে সেদিকে চলে গেল। তাই মুনিয়া সালমানের পিছনে এসেছিল। মুনিয়া শাহিনের পুরোপুরি না দেখলেও সাইড থেকে দেখে ভাবে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে ছেলেটাকে। সে আর বেশি মাথা ঘামিয়ে সেখানেই দাঁড়িয়ে না থেকেই সালমান পেছনে ঘুরে মুনিয়াকে দেখতে পেয়ে বলে ওঠে, তুমি এখানে কি করছো?
তুমি কি একটা দেখে ওখান থেকে উঠে চলে এলে খুব তাড়াহুড়ো করে, তাই ভাবলাম কিছু হলো কিনা, সেই জন্যই তো তোমার পিছনে এলাম। ব্যাস, এখানে তো কিছু হলো না, কিন্তু সামনে দিয়ে যে ছেলেটা চলে গেল, আমার কেন যেন ছেলেটাকে খুব পরিচিত পরিচিত মনে হলো। তুমি কি চেনো নাকি? সালমান খুব বড়সড় একটা ঢোক গিলে বলে, না তো, আমি তো ছেলেটাকে চিনি না। ও আচ্ছা, তাহলে উঠে চলে এখানে আসলে যে? সালমান মুনিয়াকে নিয়ে যেয়ে বলে, চলো দেখি মায়ের জ্ঞান ফিরল কিনা। এই কথা বলেই মুনিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। হঠাৎ একটা ফোন আসে সাহিনের ফোনে। ফোন রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে কেউ বলে ওঠে, কেমন আছো শাহিন? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, তবে বেশ কতদিন যাবৎ নিজের শরীরটা ঠিক যাচ্ছে না। ভাবনা শুধু একটাই, মেয়েটাকে নিয়ে। আমার জীবনের মোটামুটি সব দায়িত্ব পালন করা শেষ, এখন শুধু এই একটা দায়িত্ব বাকি আছে। মেয়েটাকে ভালো একটা পাত্রস্থ করতে পারলে মরে গিয়েও শান্তি পেতাম। ম্যাডাম আম্মু এ কথা কেন বলছেন আপনি? আমি আপনাকে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসা করাবো, তারপরও আপনার কিছু হতে দিব না। আর আপনি শুধু শুধু কেন এত টেনশন করছেন? আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছেন তাই হবে। আর রনিতাকে নিয়ে টেনশন করবেন না। টেনশন তো এমনি এমনি করি না, মেয়ে বড় হলে বাবা মায়ের অনেক চিন্তা হয়। তাছাড়া আমার মেয়ের উগ্র মেজাজ, সেটা নিয়ে তো আমি আরও বেশি টেনশনে আছি। তবে এবার বাহির থেকে আসার পর মনে হচ্ছে কিছুটা ঠিক হয়েছে। এই কথা শুনে সাহিনও পাশে ফোনের মাঝেই হাসতে থাকে। তবে আর টেনশন কিসের আম্মু? তাছাড়া আমি তো আছি। আমি না হয় ওর জন্য খুব সুন্দর একটা বর ঠিক করে নিয়ে আসবো। এরপর আরও অনেক কথা বলার পর তারা ফোন রেখে দেয়। এদিকে আনিকা ম্যাডাম তার ইচ্ছে অন্যরকম। সেই ইচ্ছেটাকে মনের মধ্যে খুব যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু মুখ ফুটে সে এখন তার ইচ্ছার কথা প্রকাশ করতে পারছে না। সে চায় রনিতাকে শাহিনের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সরাসরি শাহিনকে সেই প্রস্তাবটা দিতে পারছে না। পরের দিন গেটের কাছে একটি কালো গাড়ি থামতে বারান্দা দিয়ে তাকায় রনিতা। সে খেয়াল করে তাদের বাড়ির সামনে দুটো গাড়ি। একটা থেকে একজন বডিগার্ড নামার পর অপর গাড়ির দরজা খুলতেই নেমে আসে তার দেখা সে সুদর্শন যুবকটি। সে তো অবাক হয়ে তাকিয়ে আছে, এই লোক তার বাড়ির গেটের সামনে কেন? তবে কি লোকটি তাদের বাড়িতে এসেছে? আর কেনই বা এসেছে এখানে? বডিগার্ডের বাহিরে রেখে শাহিন বাড়ির ভেতরে পা বাড়ায়। এরপর আর সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তাকে করা অপমান, তাকে দেওয়া অপরাধ, সব কিছু যেন তার কানে বাজতে থাকে। শাহিন মনে মনে ভাবে, কতটা অদ্ভুত এই পৃথিবী। আর এই পৃথিবীর মানুষ এতগুলো বছর পরে আবার এই বাড়িতে আমাকে আসতে হলো। তখনকার আর এখনকার শাহিনের মধ্যে হাজার হাজার তফাৎ। তখনকার এতিম অসহায় চুপ থাকা ছেলেটি আজ আল্লাহর দয়ায় আজ বিশাল বড় বিজনেসম্যান। চারদিকে আমার নাম, যশ, খ্যাতি, টাকা পয়সার অভাব নেই। শুধু অভাব যেটা সেটা হচ্ছে তার একজন সত্যিকারের প্রিয়জন, ভালো লাগার মানুষ। এইসব কিছু ভাবছে আর ধীরে ধীরে সামনের দিকেই এগোচ্ছিল। শাহিন এইদিকে রনিতা তার কল্পনার মানুষকে এখানে দেখে যেন হুঁশ হারিয়ে বেহুশের মতোই দৌড়ে নিচে আসছিল। আর ভাবছিল, এই লোক এখানে কেন, তাও আবার তাদের বাসায়। শাহিন যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবে অমনি তার সামনে কেউ এসে যায়। ধপাস করে ধাক্কা লেগে পড়ে যেতে দিলেই শাহিন তাকে খপ করে ধরে ফেলে। কোমর জড়িয়ে নিয়ে মুখের দিকে তাকিয়ে দেখে রনিতা চোখে বন্ধ করে আছে। শাহিন অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। রনিতা তার কোমরে হাত স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলতে দেখে শাহিন তাকে এক হাতে কোমর জড়িয়ে ধরে আছে। রনিতাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শাহিন বলে ওঠে, কি ব্যাপার ম্যাডাম? আমার মনে হয় বারবার আপনার আমার এভাবে জড়িয়ে ধরে থাকা খুব বেশি ভালো লাগে, আর তাই তো এসে ঠিক আমার খুলে পড়েন। রনিতা সোজা হয়ে দাঁড়িয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকে, আই যে মিস্টার, কি বলতে চাচ্ছেন আপনি? আমি ইচ্ছে করে এসে গিয়ে আপনার উপর পড়ি? তা নয় তো কি, সেদিনও রেস্টুরেন্টে এভাবে পড়ে গেলেন, এখন আবার নিচে নামতে যেয়ে পড়ে গেলেন আমার উপর। তাহলে আমি কি ভাববো? মানে আমি তো আর ইচ্ছে করে আপনার গায়ের উপর পড়ে যাইনি। আসলে আমি কিছু একটা ভাবতে ভাবতে নামছিলাম, অমনি আপনি আমার সামনে চলে এলেন। আর সেই দিন রেস্টুরেন্টের ব্যাপারটাও একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে আপনার আমার কোলে চড়তে বেশি ভালো লাগে। আমি কিন্তু কোনো মাইন্ড করব না। আপনি চাইলে এখনই আপনাকে আবার কোলে নিতে পারি। আপনার কোমরটা অনেক সফট, আপনি নিশ্চয়ই অনেক সফট হবেন, তাই আপনাকে কোলে নিতে আমার ভালোই লাগবে। রনিতা শাহিনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে বলে ওঠে, আপনি তো ভারী অসভ্য লোক একটা, কি আজে বাজে কথা বলছেন। অসভ্য হব কেন?
অসভ্যতার তো কিছুই বলিনি। আপনি যদি আমাকে অসভ্য উপাধি দেন তাহলে আমি ওই ধরনের কথা আরও বলতেও রাজি আছি। বলবো নাকি ম্যাডাম? রনিতা শাহিনের মুখের দিকে তাকিয়ে মুখটা ভেঙচি দিয়ে চলে যায়। আসলে শাহিনের এই ধরনের কথাবার্তাগুলো বলার কারণ হলো সে দেখতে চাচ্ছিল রনিতা ঠিক আগের মতোই আছে নাকি পরিবর্তন এসেছে। সে ছিল জেদি এবং অহংকারী একটা মেয়ে, বাট আজ তাকে এত কিছু বলার পরেও সে তেমন কোনো প্রতিবাদ করলো না। তার কারণ কি শাহিনের আজকের এই অবস্থান? সে তো আর আমাকে চেনে না, আমি যে সেই শাহিন সেটাও সে জানে না। তবে তার এই ব্যবহার আমাকে ভাবাচ্ছে। আমাকে আরও জানতে হবে আসলে তার পরিবর্তন হয়েছে কিনা। সে আগের উগ্র মেজাজি অহংকারী মেয়েটাই রয়ে গেছে। রনিতা চলে যেতে শাহিন আনিকার রুমের মধ্যে প্রবেশ করে। এখানে রুমের মধ্যে শাহিন আর আনিকার বেশ অনেক কথা হয়। শাহিন বলে ওঠে, মামনি তুমি কোনো টেনশন করো না, আমি তোমার কথার কোনো বরকালাপ করব না। তুমি যেভাবে বলছো আমি ঠিক সেভাবেই করব। তবে ওদেরকে আমি ছাড় দিব না। একটা একটা করে ওদের ব্যবসাকে আমি ছিনিয়ে নিব, পথের ফকির করে ছাড়বো ওদের। তুমি আমার জন্য দোয়া করো। তুমি কি মনে করেছো সালমান চৌধুরী অত সহজে আর এত আরামেই তুমি পার পেয়ে যাবে? তোমার পাপের ঘানি অনেক বড়। তুমি যে পাপ করে এখনো বেঁচে আছো তার প্রায়শ্চিত্ত অবশ্যই তোমাকে করতে হবে। তুমি এই পাপের শাস্তি নিশ্চয়ই পাবে। তুমি এবং তোমার পরিবার কখনোই শান্তিতে থাকতে পারো না। অন্যজনকে কষ্ট দিয়ে তার সুখ ছিনিয়ে নিয়ে মনে করেছো দিব্যি ভালো থাকবে, কিন্তু না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা তোমরা হাড়ে হাড়ে টের পাবে। বড় একটা কনফারেন্স রুমে বসে আছে অনেক লোকজন। সেখানে বিজনেস আলোচনা চলছে। তখনই কেউ একজন বলে ওঠে, সেক্রেটারি সাহেব, আপনি মিটিংয়ের সার্বিক বিষয়বস্তু আলোচনা করেন। সেক্রেটারি আলোচনা করার পরে শাহিন সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আসলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যতগুলো শেয়ার ছিল সবগুলো আমি কিনে নিয়েছি এবং তাদের সাথে আমার এই বিজনেস ডিল করার কথা ছিল সেটা আমি উইথড্র করছি। এখানে সবাই যেন শাহিনের কথায় বিচলিত না হয়ে সবচেয়ে বেশি আশ্চর্যজনিত ছিল তার চেহারা দেখে। কারণ মিটিংয়ে বসা সালমান চৌধুরীর সাথে শাহিনের চেহারার হুবহু মিল। এটা কি করে সম্ভব? সবাই যেন হতবম্ব হয়ে শাহিনের দিকে তাকিয়েছিল। তারা তার কথা যতটা না শুনছিল তার থেকে বেশি আশ্চর্যজনিত হয়ে তাকেই দেখে যাচ্ছিল। সালমান ভাবতে থাকে, কি ছেলে সেদিন হাসপাতালে দেখেছিল কিছুটা, আর এখন একদম বিজনেস মিটিংয়ে, তাও আবার কিনা তার শত্রুপক্ষ হয়ে। কিন্তু এই ছেলের সাথে তার চেহারার কেন এত মিল? কে এই ছেলে? কি তার পরিচয়? আমাকে এই ছেলের সমস্ত ডিটেলস সবকিছু জানতে হবে। এদিকে শান্ত যেন উন্মাদের মতো হয়ে যায়। একদিকে তাদের বিজনেসে সব হারাতে চলছে, অন্যদিকে বাবার যেন সেদিকে কোনো মাথা ব্যথা নেই। সব কিছু মিলিয়ে সে যেন হতাশা দেখছে চোখে। শান্তর চাচা কনফারেন্স রুম থেকে বের হয়ে শান্তর উদ্দেশ্যে বলে ওঠে, এরকম একজন ইয়াং বিজনেসম্যান হঠাৎ করে এসে আমাদের সমস্ত কিছুকে তছনছ করে দিচ্ছে। এর সাথে তো আমাদের কোনো পূর্ব শত্রুতা নেই, তবে এরকম কেন করছে? আর সবচেয়ে বড় আশ্চর্য কথা হচ্ছে এই ছেলের সাথে আর ভাইয়ের চেহারার সাথে এতটা মিল কেন শান্ত? তখনই শান্তর হঠাৎ খেয়াল হয় আসলেই তো সে তো অন্য কারণগুলো দেখতে কি এই কথাটা ভেবেই দেখেনি। একটা রেস্টুরেন্টে বসে আছে একজন লোক আর বারবার ঘড়ি দেখে যাচ্ছে। মনে হচ্ছে সে খুব অধীর আগ্রহে কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপর গ্লাস থেকে পানি খাচ্ছে। মনে হচ্ছে যেন সে খুব বিচলিত। তার এই অপেক্ষার অবসান ঘটিয়ে তার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। খুব কাছাকাছি আসতে মুখ তুলে তাকিয়ে সে হতবাক হয়ে দাঁড়িয়ে যায়। অনেক অনেক বছর আগে একটি চেহারা তার সামনে দৃশ্যমান হতে থাকে। লোকটি বুঝতে পায় না কেন তাকে এখানে ডেকে আনা। লোকটি আর কেউ নয়, লোকটি হচ্ছে সালমান। তার যে ব্যক্তিটি তার দিকে এগিয়ে আসছিল ওটা ছিল আনিকা ম্যাডাম। আনিকা ম্যাডামকে দেখে সালমান দাঁড়িয়ে যায়। ওর দাঁড়ানো দেখে আনিকা বলে, কি ব্যাপার, চমকে গেলে সালমান? হ্যাঁ, কাল রাতের ফোনটা আমারই ছিল। আমি তোমাকে ফোন দিয়ে এখানে আসতে বলেছিলাম। কেমন আছো সালমান? আনিকার দিকে তাকিয়ে সালমান বলতে থাকে, আমি কেমন আছি সেটা জানা কি খুব জরুরি? তার চেয়ে বরং কাজের কথা বলো। এত বছর পর আমাকে কেন ডেকেছো এখানে? এত বছর পর তোমাকে নিশ্চয়ই এখানে এই বয়সে প্রেম করার জন্য ডাকিনি, ডেকেছি কিছু কথা জানানোর জন্য। সালমান, আমাকে ঠকিয়ে মুনিয়াকে তো ঠিকই বিয়ে করেছো, কিন্তু মুনিয়াকে যে ঠকাচ্ছ সেটা তাকে বলছো কখনো? তোমার কালো অতীত সমস্তটা কিসে জানে? একসাথে দুই নৌকার মাঝি ছিলে তুমি। আর তুমি কি ভেবেছ আমি জানি না? এই যে আমার আজ এই অবস্থার, আমার একা জীবনের পথ চলা, আমার স্বামীকে সরিয়ে দেওয়া
সব কিছুর জন্য কে দায়ী সেটা মনে করেছো আমি জানি না? সব কিছু জানার পরেও কেন তোমাকে কিছু বলিনি? কেন তুমি এখনো দিব্যি আরামে আছো সেটা জানানোর জন্যই তোমাকে এখানে ডাকা। সেদিন যখন হাসপাতালে তুমি আমার স্বামীকে শেষ করে দিয়েছো, সেটা দেখার পর আমি যখন দৌড়ে আমার কেবিনে আসি, সেখান থেকে আমার ছেলে গায়েব। আজও পর্যন্ত আমি তার কোনো হদিশ পাইনি। সালমান, আমার স্বামীর হত্যাকারী তুমি জানার পরেও আমি তোমাকে কেন পুলিশে দেয়নি সেদিন জানো? কারণ একমাত্র তুমিই পারবে আমার সেই হারিয়ে যাওয়া ছেলের খোঁজ দিতে। আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু গত 3 বছর যাবৎ আমি তোমাকে নজরে নজরে রেখেছি। তোমার প্রতিটা চলার গতি আমি পরিলক্ষিত করেছি। সেদিন শুধু হাসপাতালের একমাত্র ব্যক্তি তুমি, যার দ্বারা সব কিছু সম্ভব ছিল। আমি তোমাকে অনুরোধ করছি সালমান, আজ অন্তত তুমি আমার হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ দাও। সালমান কিছুটা বিচলিত হয়ে যায় আর এটার কথা শুনে সে ঘামতে থাকে। সে কাঁপা কাঁপা গলায় বলে,